প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। প্রিয় দর্শক, এবারের পহেলা বৈশাখ তথা 1432 বঙ্গাব্দের বর্ষবরণ হলো ভূতের মুখোশ উন্মোচন করে। তো প্রিয় দর্শক, 1432 বঙ্গাব্দের এই পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানটা স্মরণকালে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত এরকমটা কখনোই হয় নাই। পহেলা বৈশাখ আমরা সাধারণত যেভাবে উদযাপন করি তার থেকে এবছরটা ব্যতিক্রমধর্মী হয়েছে। এবং আপনারা যদি জেনে থাকেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শেখ হাসিনার মুখকে বিকৃত করে ভূতের আকৃতি দিয়ে সেটাকে উন্মোচন করলো এই পহেলা বৈশাখ বা 1432 বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আত্মগোপন করে আছেন এবং তিনি সেখানে থেকে দেশে ফেরার জন্য বা ক্ষমতায় ফেরার জন্য বা তার রাজনৈতিক দলকে উজ্জীবিত রাখার জন্য সব সময় বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলমান রেখে গেছেন। কখনো ফেসবুকে অডিও বার্তা দিয়ে তার দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন, আবার কখনো তার যে বন্ধু রাষ্ট্রগুলো আছে আমেরিকা, ভারত, রাশিয়া, সৌদি আরব, ফ্রান্স, এরকমের অনেক রাষ্ট্র আছে, তাদেরকে দিয়ে বাংলাদেশের উপরে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করছেন যাতে বাংলাদেশের আবার সে ফিরে আসতে পারে। এবং আপনারা জেনে অবাক হবেন যে বর্তমানে পৃথিবীর যেই সকল দেশগুলা বেশি শক্তিশালী তার মধ্যে অন্যতম রাশিয়া, আমেরিকা, চীন, ভারত এবং এই যতগুলো পরাশক্তির দেশ আছে সব দেশগুলাই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে। আপনি বলতে পারেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে। এখন আপনারা যদি এখন বাংলাদেশের অবস্থা লক্ষ্য করেন, সেটা অর্থনৈতিক বলেন বা সার্বভৌমত্বের দিক দিয়ে বলেন, যেটাই বলেন, আসলে বাংলাদেশের অবস্থা কি এখন স্থিতিশীল? মোটেই স্থিতিশীল অবস্থায় নাই। বাংলাদেশ এখন একটা অস্থিতিশীল দেশে পরিণত হয়ে গেছে এবং সুদূর ভবিষ্যতে বা আর অল্প কিছুদিন পরেই আমাদের এই দেশের দেউলিয়া হওয়ার মুখোশ সব জনগণের কাছে উন্মোচিত হয়ে যাবে। কারণ আমরা ইতিমধ্যেই প্রমাণ করেছি যে জাতি হিসাবে একটা অশিক্ষিত, বর্বর এবং চোরের জাতি। এই কথাগুলা কেন বললাম? কারণ নিজের কাছেই লজ্জা লাগে যখন দেখি যে আমাদের দেশের লোকজন জুতা চুরির মতো নিকৃষ্ট কাজ করে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ঠিক আছে, আমরা সবাই ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে যে ধরনের বর্বর নির্যাতন হামলা করে, ফিলিস্তিনের মুসলমান জনগণ যেভাবে রোজার দিনে মারা গেছে বা তারা ঈদের দিনে যেভাবে রাস্তার ঘাস খেয়ে ঈদ উদযাপন করেছে, সে ব্যথায় আমরা সবাই সমবেথী। কিন্তু পৃথিবীতে তো শুধু বাংলাদেশি মুসলিম কান্ট্রি না, বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আরো অনেক বড় বড় শক্তিধর মুসলিম কান্ট্রি আছে। ইরাক, ইরান, আফগানিস্তান, তুরস্ক, পাকিস্তান, সিরিয়া, এরকমের আরো অনেক দেশ আছে যারা অনেক শক্তিশালী মুসলিম কান্ট্রি। কিন্তু আপনি বলতে পারবেন কোন দেশে বাটার শোরুমে ঢুকে এরকমের বাংলাদেশের জনগণের মতন বাটার জুতা চুরি করছে? যারা এই 1432 বঙ্গাব্দে ভূতের মূর্তি উন্মোচন করে আমরা বর্ষবরণ করলাম। অতএব এ থেকেও বোঝা যায় যে জাতি হিসাবে আমরা কতটা বর্বর এবং অশিক্ষিত জাতি। তো এবারে আসুন আমরা জেনে নেই ভূত কেন হয় এবং কিভাবে হয়। আমরা আমাদের দাদা দাদি বা বাবা মায়ের মুখে ছোটবেলা ভূতের গল্প শুনছি। এখন আমরা ভূত কেন হয় এ বিষয়ে যদি আমরা জানতে যাই তাহলে আমরা এই জিনিসটা জানতে পারি যে কোনো মানুষ যদি আত্মহত্যা করে, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, কোনো মানুষ যদি গলায় দড়ি দেয়, কোনো মানুষ যদি বিষ খায়, তাইলে তাদের যে আত্মা সেটা না যাইতে পারে বেহেশতে, না যাইতে পারে দোজখে। তাদের আত্মাটা পৃথিবীতে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, যেটাকে ভূত বলি। এটাই স্বাভাবিকভাবে
আমাদের মুরব্বীরা আমাদেরকে বুঝিয়ে দিছে। আমার তরফ থেকে আমি এতটুকু জানি, বাকিটা আপনারা যদি অন্য কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সেই মানুষ কেন আত্মহত্যা করে? যখন কোনো মানুষ নির্যাতিত, নিপীড়িত বা মনের ভিতরে অনেক কষ্ট পায়, তখন একটা মানুষ আত্মহত্যা করতে পারে। তো সে আত্মহত্যার ফলে হয় ভূত। এখন এই ভূত হইলে কি হয়? এই ভূত তারপরে যাদের কারণে আত্মহত্যা করছে, তার আত্মহত্যার পিছনে যারা দায়ী ছিল তাদেরকে তাড়া করে বেড়ায়। এখন আপনারা যে একটা জ্যান্ত মানুষকে ভূত বানাই দিলেন, সেই ভূত যদি আপনাদেরকে তাড়া করে, সেখান থেকে কিভাবে পালাবেন সেটা কি আপনারা জানেন? আদৌ জানা আছে? আর ভূতের হাত থেকে কি কেউ পালাইতে পারে? এটাও কি সম্ভব? তাইলে এটা মাথায় রাখেন যে ভূত যেহেতু বানাইছেন, ভূতের ভয়টা এখন থেকে মনে করতে শুরু করেন, কারণ এই ভূত একদিন আপনাকে ভয় দেখাবে। এই ভূত সামনে যে বাংলাদেশে আসবে এবং সে কি কি শক্তি সঞ্চয় করে আসবে। এখন ভূত বলতে আমরা কাকে বুঝি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের 27 বছর শাসন ক্ষমতায় ছিলেন। সেটা যেভাবেই হোক, 27টা বছর একটা দেশ শাসন করছে। 5 টার্ম তিনি ক্ষমতায় ছিলেন, আর এই যে 2 বছর বাড়তি রইলেন, এ থেকে টোটাল 27 বছর। এই 27 বছরে তার রাজনৈতিক ক্ষমতা বলেন, কূটনৈতিক ক্ষমতা বলেন, তথা তার ব্যক্তিগত যে সম্পর্কগুলা অন্য অন্য দেশের সাথে, সেটা বাংলাদেশে তার থেকে আমার ধারণায় অন্য কারো নাই। অন্য কারো এরকমের কূটনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে নাই, যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। এখন তাকে যে আপনারা ভূত বানাই দিলেন, এখন সেই ভূত কি করবে? বর্তমান পৃথিবীর যে পরাশক্তিগুলো আছে, যেমন 1 নম্বরে আছে রাশিয়া, 2 নম্বরে আমেরিকা, 3 নম্বরে চায়না, 4 নম্বরে ভারত। এই 4টি পরাশক্তি কিন্তু সেই সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন করে, এবং এই যে 4টি দেশের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সম্পর্ক বলেন, কূটনৈতিক সম্পর্ক বলেন, তথা ব্যক্তিগত সম্পর্ক বলেন, সবকিছু বাংলাদেশের যে কোনো মানুষের থেকে 1000 গুণ, অনেক গুণ বেশি। এখন যেমন আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমেরিকা থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার মেটিকুলাস ডিজাইন করা যে সরকার পতন আন্দোলনটা ছিল, তাতে কত কোটি টাকা খরচ হয়েছে, কত বিলিয়ন টাকা খরচ হয়েছে, এবং ইউএসআইডির এই টাকাটায় আমেরিকান ডিপ স্টেট কিভাবে বাংলাদেশের সরকার পতনের জন্য খরচ করেছিল, সেই মুখোশ উন্মোচন করে দিয়েছেন বর্তমানে যে আমেরিকার শাসন ক্ষমতায় আছেন ডোনাল্ড ট্রাম্প তিনি। এবং তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশের উপরে যেই শুল্ক আরোপ করলেন 52%, যা অতীতে কোনো দিন কোনো দেশ বাংলাদেশের উপরে এটা করে নাই। এবং আমাদের প্রধান উপদেষ্টা তার কাছে চিঠি দিয়ে সবিনয় বিনীত নিবেদন করেছিলেন যে প্লিজ দয়া করে আমাকে সময় দেন, আপনার দেশের সাথে আমার দেশের যেই বাণিজ্য ঘাটতি আছে সেটাকে ঠিক করার জন্য আমাকে সময় দেন। এখন শুধুমাত্র আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস না, এছাড়াও অন্যান্য যে সমস্ত দেশে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, সে সকল দেশের প্রধানমন্ত্রী বলেন বা যারাই রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারাই ডোনাল্ড ট্রাম্পের কাছে এ ধরনের অনুরোধমূলক চিঠি লিখেছিলেন। এখন ডোনাল্ড ট্রাম্প 90 দিনের সময় বেঁধে দিয়েছেন, কিন্তু যেই ভাষায় অপমান করেছেন, যেই ভাষায় উনি গালিগালাজ করেছেন, সেটা তো আর বাংলাদেশের জনগণ জানে না। কারণ বাংলাদেশের সব জনগণ তো আর ইংলিশ পড়তে পারে না। উনি তো সবকিছু ইংলিশে লেখছেন, টুইটারে লেখছেন, এগুলো তো পড়তে পারে না। অন্য কোন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান এজন্য আমেরিকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয় নাই বা স্বাগত জানায় নাই। তারা এতটুকুই যে হ্যাঁ 90 দিনের সময় দিয়েছে, এই 90 দিন অন্তত নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার এইসব গালিগালাজ এগুলা গায়ে লাগে নাই। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাইছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। তারপরে আসুন আমাদের প্রধান উপদেষ্টার সেই মেটিকুলাস ডিজাইন করা সরকার পতন আন্দোলনের সময় বাইডেন সরকারের আমলে যেই ডিপ স্টেট ছিল, তাদের ভিতরে অন্যতম ছিল ডোনাল্ড লু, পিটার হাস, এরকমের আরো অনেক লোকজন ছিল।
এই সরকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তাদের সব উইকেট ফেলে দিয়েছে। এবং সেখানে কে আসছে? সেখানে আসছে ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাব্রাট এবং তার সাথে এরকমের আওয়ামী লীগপন্থী কিছু ডিপ স্টেটের আমেরিকান লোকজন। তো আমেরিকা কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগ সরকারকে ফিরাতে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আমেরিকা থেকে বিভিন্ন ধরনের টিম আসে বাংলাদেশ ভিজিট করার জন্য, এবং আমেরিকা থেকে এই সকল বিশেষ টিম এসে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ ধরনের চাপের মুখে রাখে যে বাংলাদেশের সরকার পতন আন্দোলনের সেই মেটিকুলাস ডিজাইন করতে সেই টাকার বিনিময়ে যে সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার কথা ছিল সেটা আমাদের দিয়ে দেন। এদিক থেকেও আমাদের দেশ সার্বভৌমত্ব তথা আমাদের প্রধান উপদেষ্টা চাপের মুখে আছেন। এবারে আসুন রাশিয়ার কথায়। সাধারণ জনগণও এটা বুঝে যে বাংলাদেশের বর্তমানে এই অস্থিতিশীল পরিবেশের ভিতরে আমাদের সেনাপ্রধান কেন রাশিয়া সফরে গেল এবং রাশিয়া থেকে 3টি যুদ্ধ জাহাজ বাংলাদেশে আসলো। হয়তো বাংলাদেশের মিডিয়া এটা কখনো প্রকাশ করবে না, কিন্তু ভারতীয় মিডিয়া তথা বিদেশি কিছু গণমাধ্যম এগুলো প্রচার করছে যে এবার শেখ হাসিনাকে ফিরাতে রাশিয়া কূটনৈতিক চালাচাল শুরু করেছে। অপরদিকে চীন, আপনি যতই বলেন প্রধান উপদেষ্টা চীন সফরে যাক, লালমনিরহাট চিকেন নেকের উপরে চায়না এয়ারবেস তৈরি করুক, মংলা বন্দরকে চীনের সাথে ব্যবসা বাণিজ্য উন্নতিকরণের জন্য চায়নামুখী করে তুলুক, কিন্তু এটা ভুলে যাবেন না বাংলাদেশের যত উন্নয়নমূলক কাজ হয়েছে এই দীর্ঘ 17 বছরে তার সব চীন করছে, এবং এই চীনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো দিয়েছিল। বাংলাদেশের বঙ্গবন্ধু টানেল বলেন, পদ্মা সেতু বলেন, রাস্তাঘাট বলেন, এই হাজার হাজার ফ্লাইওভার তৈরি করছে এগুলো বলেন, ঢাকা এয়ারপোর্টের যে 3য় টার্মিনাল যেটা তৈরি করতে আছে এটা বলেন, এই সমস্ত কাজগুলা চায়নাকে শেখ হাসিনা দিয়েছিলেন। অতএব চায়না সবসময় চাবে যে বাংলাদেশে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসুক। আপনি যদি ভারতের দিকে তাকান তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সবচেয়ে বেশি অস্থিতিশীল এবং উত্তেজনার ভিতরে আছে। ভারত বাংলাদেশের বর্ডারে এর থেকে বেশি উত্তেজনা কখনোই ছিল না যেটা বর্তমান সময় আছে। আমি তো এজন্য বারবারই বলি যে ভারত বাংলাদেশের অবস্থা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতন হয়ে যাবে। ভারত আর বাংলাদেশের যুদ্ধ শুধুমাত্র সময়ের ব্যাপার, কারণ চীনকে ডেকে এনে লালমনিরহাটে এয়ারবেস তৈরি করবে ভারতের চিকেন নেকের সামনে, এটা ভারত কোনোদিনও মেনে নেবে না। কারণ হয়েছে চীন আর ভারত দুটি শত্রু রাষ্ট্র, একে অপরের সাথে সম্পর্ক অহিনকুল সম্পর্ক। এজন্য এই সব কার্যকলাপের জন্য ভারত বাংলাদেশ যুদ্ধ এখন মাত্র সময়ের ব্যাপার। এবারে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, 4 ভূত সহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী যাকে আপনারা ভূত বানাই দিয়েছেন, এই ভূত বাংলাদেশে আসতেছে। অতএব এই ভূতদের থেকে আপনারা সবাই সতর্ক থাকুন এবং সাবধান হন, কারণ ভূত দেখতে ডরায় না এমন কোনো মানুষ নাই, আপনারও ডরাইতে হবে। অতএব নিজে খুব সতর্ক হয়ে থাকুন যে ভূতের ভয় থেকে। কারণ 1432 বঙ্গাব্দ বাংলাদেশে যেভাবেই পালিত হলো বর্ষবরণ, এটা বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত হয় নাই এবং খুবই ঘৃণিত ভাবে পালিত হয়েছে। প্রিয় দর্শক, আমার কথার সাথে আপনারা যদি সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে যান। আর যদি আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকে বা আপনার আমার কথাবার্তাগুলো ভালো লাগে না, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।